আপনার 8 মাস হচ্ছে আমি ভ্যান চালানো বাদ দিয়ে দিছি এবং 4 মাস হচ্ছে আমার একটা অফিস বা আপনার দোকান হয়েছে। বাহ, ধৈর্য ধরলে তার সাফল্যতা আসবেই। একমাত্র সম্বল ভ্যান চুরি হয়ে গেছে, তখন মনে হয় আমার বোধহয় সব শেষ। কিন্তু একটা মানুষ চাইলেই যে আবার শুরু করতে পারে, তার প্রমাণ কিন্তু আপনারা পেলেন। ইব্রাহিম, আপনি যদি একটু পেছন থেকে বলেন যে আপনার শুরুর জীবনটা, আপনি একসময় ভ্যান চালাতেন, কখন আপনার মাথার মধ্যে আসে যে আমি আরও বড় কিছু করতে পারি, স্বপ্ন দেখতে পারি এবং সেটা বাস্তবায়ন করতে পারি, একটু বলেন। জি স্যার, মহান রব্বুল আলামিনের প্রতি স্মরণ রেখে শুরু করছি। প্রথমেই আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জানাই, যিনি আমাদেরকে এখনও শেষ নিঃশ্বাস পর্যন্ত দিয়ে এখনও বাঁচিয়ে রেখেছেন, এবং কৃতজ্ঞতা জানাই মা বাবার প্রতি, যাদের জন্য আজ পৃথিবীতে আলো দেখতে পেয়েছি, এবং কৃতজ্ঞতা জানাই জনাব স্যারের প্রতি, যার জন্য আজ আমি এখানে কথা বলার সুযোগ পেয়েছি। হাজার হাজার মানুষ কথা বলতে, আমার কথা শুনতেছে। আমি পরিবারে আমরা 4 ভাই বোন, আমি 1 বোন, 3 ভাই, এবং আমি হচ্ছে মেজো। তো আমি হচ্ছে অবহেলিতভাবে বড় হয়েছি। একসময় এটা বলতে গেলে খুবই খারাপ লাগে যে স্কুলে যাব, বাড়িতে ভাত নেই, অথবা ভাত আছে কিন্তু তরকারি নেই। তো গ্রামের ভাষায় বলতে গেলে বলে বুনো কচু শাক, যেটা বলে কচু শাকও পেতাম না। কচু শাকের ডাগা কেটে এনে আমরা মার কাছে দিছি এবং সেটা মা রান্না করে দিয়েছে, তাই খেয়েছি। তো অনেক কষ্ট করে পড়া করছি। আপনার ক্লাস 8-এর পর থেকে আমি টিউশনি করাই। টিউশনি করে ওই টাকা দিয়ে আমি পড়ালেখা করেছি। এসএসসির পরে আমার বাবা হচ্ছে সাধারণ জুট মিলের শ্রমিক ছিল, তার সাথেও আমি সেখানে শ্রমিকের কাজ করেছি। সেভাবেই আর কি পড়ালেখা এত দূর উঠে আসা। এরপর ঢাকাতে চাকরি করেছি, সেখান থেকে আবার ইন্টার পরীক্ষা দেওয়ার জন্য বাড়িতে ফিরে আসা। তারপর কুমিল্লা এনজিওতে পিওনের পোস্টে চাকরি করে 6 মাস পরে ফিল্ড অফিসারে চাকরি পেয়েছি, কিন্তু সেখানেও বেশি দিন টিকতে পারিনি অনার্স ভর্তি হওয়ার জন্য। আচ্ছা। তো অনার্স প্রথম বর্ষে যখন উঠি তখন সাল চলে 2017। অনার্স প্রথম বর্ষ শেষে দ্বিতীয় বর্ষের দিকে আমি রিলেশনে জড়িয়ে যাই। রিলেশনে জড়িয়ে যাওয়ার পর আমি দ্বিতীয় বর্ষের মাঝামাঝিতে বিয়ে করে ফেলি, অল্প বয়সে। আচ্ছা। তখন আমার বয়স ছিল মাত্র 21। তো প্রথম ভুল ছিল বিয়ে করা, কিন্তু তখন মনে হয় ভুল হয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে না, বিয়েটা আমার ভুল হয়নি, সঠিক ছিল। আমার ওয়াইফ যে আমাকে যে পরিমাণ সাপোর্ট করে, এরকম সাপোর্ট আমি আর পাইনি। তো পারিবারিকভাবে বঞ্চিত থাকাতে আমি বিয়ের 7-8 মাস পর পারিবারিকভাবে একটা চাপে আমি গ্রাম ছাড়ি। তখন খুলনাতে এসেই আমি উঠি। সেই সময়ই আপনার 18-র মাঝামাঝিতে। তো এসে এখানে অনেক কিছুই করেছি, যেমন মিলের শ্রমিক, কখনো বিল খাল, দিনমজুরি কাজ করেছি। বিলের যাবতীয় কাজ, ধান কাটা দিয়ে সব কাজ পারি আমি। এরপর ব্যবসা করব, সাইকেল ছিল একটা বাইসাইকেল, তা দিয়ে গ্রাম থেকে লিচু, আম, কাঁঠালের সময় এগুলো নিয়ে আসতাম সাইকেল চালিয়ে, প্রায় 17-34 কিলো। এটা আমি পায়ে পেডেল দিয়ে দুপাশে ঝুড়ি দিয়ে আমি আম, কাঁঠাল, লিচু এগুলো নিয়ে আসতাম। নিয়ে এসে ওই বছরেই আমার লাভ হচ্ছিল 20,000-এর মতো। এই মূলধনটা ছিল কিন্তু আমার ওয়াইফের 1300 টাকা। তো ভাবলাম পাই চালিয়ে তো আর হয় না, তাহলে একটা ভ্যান কিনি। তো 20,000 টাকা দিয়ে গ্রামীণ ব্যাংক থেকে একটা লোন নিলাম, আর আমার 20,000 টাকা দিয়ে। কিন্তু লোন নিয়ে ভ্যান কেনার পর আর টাকা নাই, কিভাবে কি করব, ব্যবসা তো আর হবে না। তাহলে আমি কিছুদিন প্যাসেঞ্জার টানি, এখান থেকে কিছু টাকা গুছাই আবার নতুন করে শুরু করব। তবে সেটা আর হলো না, বাবা অসুস্থ। তার মধ্যে কিছু টাকা গুছাইও ফেলেছিলাম, বাবা হঠাৎ করে মিনি স্ট্রোক করে। বাবার পিছনে আমার প্রায় 1-1.5 লাখ টাকা খরচ হয়ে যায়, সম্পূর্ণ আমার টাকায়। আমার আরও 2 ভাই আছে, কিন্তু তারা খালি জাস্ট সাপোর্ট দিয়েছে। তো এভাবে যেতে যেতে 2021 সাল, তার মাঝে আমার ছোটোবেলা থেকেই টুকটাক ব্যবসা করার ইচ্ছা ছিল। ভেবেছিলাম হয়তো আপনার নিয়ে পড়বো, আপনার কমার্স নিয়ে, যাতে ব্যবসা শিখতে পারি খুব ভালো। কিন্তু ভাগ্যক্রমে কমার্সে খরচ বেশি, করতে পারিনি, আর্টস নিয়ে পড়ালেখা করছি। তো রাষ্ট্রবিজ্ঞান আপনার যখন অনার্সে পড়ি, তখন আমি রাষ্ট্রবিজ্ঞান চান্স পাই, সেখান থেকেই শুরু।
তা আমি ক্লাস 5 থেকে 10 অবধি পুরো সব জায়গাতেই আমি বৃত্তি পেয়েছি এবং পড়ালেখা ভালো ছিলাম। ওই টাকা দিয়ে আমি মোটামুটি পারতাম আর কি। এখন যখন আমি হচ্ছে ভ্যান কেনার পর 2021 সালের প্রথম দিকে, মানে মাসের কথা তো মনে নাই সম্ভবত, মানে প্রথম দিকে আর কি, আমার ভ্যানটা চুরি হয়ে যায়। তখন আমার ছেলের বয়স, একটা ছেলে হয়, ছেলের বয়স 3 মাসের মতন। খুব ভেঙে পড়ি, কাছে কোনো টাকা নেই, আয়ের উৎস একটাই ছিল ইনকামের পর। খুব কান্না করি আমার ওয়াইফকে জড়িয়ে ধরে, উনি আমাকে খুব সাপোর্ট দেয়। তারপর আমার একটা কাকু ছিল, আমি যেখানে থাকি খুলনাতে, উনি আমাকে কিছু টাকা দেয়। এভাবে মোটামুটি 25,000 টাকা দিয়ে আবার একটা ভ্যান কিনি। তো ভ্যান কিনে চলতে থাকি। আমি তখন একটা দোকানের, ইটবালির দোকান, সেখানে আমি স্টপ ডেলিভারি ম্যান হিসাবে। তো আপনার সেখানে প্রোডাকশন সিস্টেম, মানে যত ডেলিভারি দিতে পারবো তত টাকা। সকাল 6টার দিকে বা 6:30টার দিকে যেতে হয়, আর বিকাল 3টা-4টা অবধি যতটুকু সে আমি করতে পারি ততখানি। তো ওই দিয়ে মোটামুটি চলতো। যখন আমার ভ্যান চুরি হয়ে যায় তখন আমার কাছে একটা ফোন ছিল 12,000 টাকা দামের স্মার্টফোন। তো আমি চিন্তা করি আমি তো শিক্ষিত, আমি অনার্স 3য় বর্ষ পর্যন্ত পড়ালেখা করছি, আর করতে পারিনি। আমি ভ্যান চালাবো, আমি কিছু শিখি, অনলাইনে সবাই ব্যবসা করে, দেখি পারি কিনা। খুঁজতে আপনার ইউটিউবে আপনার ভিডিও দেখি, এক করতে 56টা ভিডিও দেখে ফেলি, কিন্তু কিভাবে রেজিস্ট্রেশন করব, কিভাবে এখানে সেশন করব জানি না। হঠাৎ ফেসবুকে দেখি আপনি নিজের বলার মতো গল্প নামক একটা লেখা ভেসে ওঠে। তো সেখানে সবাই দেখি বিভিন্ন রকম কথা বলে, ভালো লাগে। রাজশাহী এক ভাইয়ের মাধ্যমে, নাম তার রাশিদুল ইসলাম, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক, তার এক বড় একটা দোকান আছে কাপড়ের, ওনার মাধ্যমে আমি এখানে রেজিস্ট্রেশন করতে পারি। মোহাম্মদ লিটন ভাই, আমাদের কোর ভলেন্টিয়ার খুলনার, ওনার ফোন নাম্বার দিল, ওনার সাথে কথা বললাম অনেক কথা। আর আমি বরাবরই সব কথা খুলে বলার চেষ্টা করি যাতে সহজে মানুষ বুঝতে পারে। তো উনি আমাকে এখানে যুক্ত করায় এবং আমি এখানতে শিখতে থাকি সেশন 1 থেকে শিখতে থাকতে আমি চাইছিলাম যে শৌখিন কোনো আইটেম নিয়ে কাজ করব, বাট আর্থিক অভাবের জন্য পারিনি। এখন আমার সাথে যে ভাইটা এসে, নাম রফিকুল ইসলাম ভাই, 8 মাস পরে উনি আমার কাছে তালের রস, আমার এরিয়াতে তালের রস, তালের গুড় এগুলো পাওয়া যায়, উনি আমাকে তালের রস চাইলো 5 লিটার আর তালের গুড় চাইলো 1 কেজি। উনি প্রথম কাস্টমার আমার, এবং ওনাকে দিয়েই শুরু, মাত্র 200 টাকা এই অনলাইন ব্যবসা। আজ সেই 200 টাকা দিয়ে এক করে প্রোডাক্ট শুরু করতে আজ 13-14টা আইটেম আছে। প্রত্যেকটা আইটেম প্রায় আমি নিজেই প্রোডাকশন করি এখন, এবং মাসে আমার প্রায় সেল 3.5 থেকে 4 লাখ টাকা আলহামদুলিল্লাহ। এবং একটা কোম্পানিতেই সরি 2টা কোম্পানিতে আমি নারকেল তেল দিই প্রায় মাসে 400 লিটার উপরে, এবং তারা লেনদেন করে ব্যাংকের মাধ্যমে। তাদের সাথে আমার এগ্রিমেন্ট, যত বছর তাদের কোম্পানি বেঁচে থাকবে তত বছর আমার থেকে তেল নিবে। কি প্রোডাক্ট আপনি বিক্রি করেন? স্যার আমি নারকেল তেল, নারকেল, খেজুরের গুড় মানে সিজনাল আইটেম, সরিষার তেল। আমার 4 জন মল আছে যারা আমার মানে সাথে কাজ করে, তাদের পেট চলতেছে বা তাদের সংসার চলতেছে। আমি তারপর ঘি আছে, এসব নিজে প্রোডাকশন করি। তারপর মেথি পাউডার, সজনা পাতা, বিটরুট পাউডার, আদার পাউডার, ঢেকি সেটা লাল চাল, ঢেকি টুকুটা চালের গুঁড়া, আপনার বউ সাহায্য করে? জি স্যার, অবশ্যই। এই যে খেজুরের রস, অলরেডি স্যার আমি 100 লিটার উপরে খেজুরের রস সেল করে ফেলেছি। আমি খালি গাছের নিচ থেকে বাড়ি পর্যন্ত রসটা এনে দেই, আমার ওয়াইফ বোতল ভরে দেয়, 1 লিটারের বোতল, উনি সব ভরে প্যাকেজিংটা করে দেয়, আমি খালি ডেলিভারি করি। তারপর খেজুরের গুড়গুলো সব ওনার হাতেই হয়। তারপরে যে ঘিগুলো, নারকেলের নাড়ু সব নিজে হাতে তৈরি। তো এই যে মানুষটা ভ্যান হারিয়ে ফেললো, মানে চুরি হয়ে গেল, আবার ভ্যান কিনলো, তারপরে এই ব্যবসা শিখলো এই ফাউন্ডেশনে এসে, তারপরে আজকে ধাপে ধাপে আস্তে আস্তে এই 3-4 লাখ টাকা মাসে সেল করে, এটার পেছনে ম্যাজিকটা কি? মানে আপনি যদি 2-3টা কারণ বলেন যে কি কারণে আপনি এই জায়গাটায় আসতে পেরেছেন। স্যার, এর পিছনের ম্যাজিক কারণ আমি অনলাইনে আর কোথাও দেখিনি যে এভাবে এত মানে বিনা পারিশ্রমিকে আর কি, বিনা পয়সায়
এভাবে শেখাই আমি আর কোথাও দেখিনি। আমি এই পর্যন্ত অনেকগুলো গ্রুপে যুক্ত আছি। তো নিজের বলার মতো গল্প প্ল্যাটফর্ম আমার অনেক কিছু দিয়েছে যা আমি অন্য কোথাও পাইনি, আমার পরিবার থেকেও আমি পাইনি। এটা আমার বলতে গেলে প্রথম পরিবার, কিন্তু সে পরিবার থেকে আমি জন্ম নিয়েছি, তাকে আমার প্রথম প্রাধান্য দিতে হবে, তারপরেই আপনার এই পরিবার। আমার এত বড় একটা পরিবার আমি পেয়েছি, আমি নিজেকে ধন্য মনে করি। আর এখান থেকে যেটা আমাকে অনুপ্রাণিত করে, প্রথম হচ্ছে বৃষ্টি সবার জন্য পড়ে কিন্তু ভিজে কে কেউ। আমি একটু রিসার্চ করতে পছন্দ করি সবসময়, তো এটা নিয়ে অনেক বড় একটা রিসার্চ আছে যেটা এখন বলা সম্ভব না। স্বপ্ন দেখুন, সাহস করুন, লেগে থাকুন এবং শুরু করুন। লেগে থাকলে স্যার, ধৈর্য ধরলে তার সাফল্যতা আসবেই। যেমন আমার মতো আরও অনেকেই সাফল্যতা অর্জন করেছে। আজ আমার ব্যবসার বয়স 4 বছর। তো এই 4 বছর যদি আমি লেগে না থাকতাম, 8 মাস যদি লেগে না থাকতাম, এই 8 মাসে অনেকেই ঝরে গেছে। আমার হাতে অনেকেই ব্যবসা শিখেছে। আমার হয়তো মূলধন ছিল নাই, যার জন্য আমি ব্যবসাটা ভালো গ্রো করতে পারিনি। আমার সোর্সিং আছে, সেল করার জায়গা আছে, মাঝখানে একটা জিনিস গ্যাপ আছে, এই জিনিসটার জন্য আমি আগাইতে পারিনি। কিন্তু যারা অর্থবিত্ত বা যারা মূলধন আছে তাদেরকে আমি হাতে ধরে শিখেছি, তারা এখন অনেক পর দূরে। তো অনেকেই আবার ঝরে গেছে। কি হয়েছে যে ওই ব্যবসা, অনলাইনে ব্যবসা ভালো না এবং অনলাইনে ব্যবসা সবাই চিটারি করে। দ্বিতীয় কথা, অনলাইনে ব্যবসা অত সেল হয় না। তা আমি বলছি, আমি 4 বছর পর আমার আজকে এত টাকা সেল হচ্ছে। এখন আলহামদুলিল্লাহ স্যার, আমি যে ভ্যান চালাতাম সেটা আমি এখন করি না। আমি এই আপনার 8 মাস হচ্ছে আমি ভ্যান চালানো বাদ দিয়ে দিছি এবং 4 মাস হচ্ছে আমার একটা অফিস বা আপনার দোকান হয়েছে, যেখানে আমি কিছু আমার প্রোডাক্টগুলো আমি স্যাম্পল রাখি, ডিসপ্লে করে রাখি। পাইকাররা বিভিন্ন জেলা থেকে আমার কাছে আসে, আর আমার সাথে সবার সাথে একটা খুব তাড়াতাড়ি একটা কমিউনিকেশন হয়। এবং যিনি আমার কাছ থেকে একবার প্রোডাক্ট নেবে, তা আমি গ্যারান্টি এখানে বলছি যে আমার কাছ থেকে উনি রেগুলার নিতে হবে যদি ওই প্রোডাক্টটা তার লাগে। আমি আর প্রত্যেকটা প্রোডাক্ট অসাধারণ। সো এগুলোই হচ্ছে মোটামুটি ম্যাজিক। ইব্রাহিম, আপনার স্বপ্ন নিয়ে শুনতে চাই। জি স্যার, আমার স্বপ্নের আগে কিছু কথা বলতে চাই। অনেকে বলে যে তোমাকে দিয়ে হবে না, অথবা আমাকে যেমন বলতো শাক পাতা বিক্রি করার কয় টাকা ইনকাম হবে, যদি তুই চাকরি করতিস তাহলে হয়তো ভালো কিছু করতে পারতিস। কিন্তু তাদেরকে আমি আজ বলতে চাই, আমার আজ মাসে যে টাকা সেল এবং যে টাকা প্রফিট যদি সে শুনতে পারে তাহলে বলবে চাকরি করার দরকার নেই। আর আমার স্বপ্ন হতে আমি মূলত ছোট একটা পাইকার, আমার কাছে খুচরা খুব সেল কম হয়। তো আমি চাই সারা 64 জেলাতে বড় বড় সুপার শপে আমার প্রোডাক্ট সেল হোক, এবং চাই আমি 64 জেলার না হলেও অন্তত খুলনা যশোরের বড় বড় শহর এরিয়াতে আমি আমার সুপার শপ দিতে চাই। এবং আমার আন্ডারে চাই আরও কিছু মানুষ কাজ করুক, যাদের একটা আয়ের উৎস হোক। আমি যেমন অন্যের আন্ডারে কাজ করে আসছি, তো এরকম আয়ের উৎস করার চেষ্টা করে চলছি, এই আর কি স্যার। থ্যাংক ইউ। ব্যাপক সংগ্রাম এবং লেগে থাকা, যেটা বারবার ওনারা বলার চেষ্টা করেছেন। আমিও আমার কথাবার্তায় যেটা সবসময় বলি যে লেগে থাকার কোনো বিকল্প নাই, এবং সেটাই তারা করেছেন। এবং ইব্রাহিমের গল্পের মধ্যে আপনারা শুনেছেন যে সে কতটা স্ট্রাগল করেছে তার ছোটোবেলায় এবং পরবর্তীতে বিভিন্ন সময়, এবং তার লেখাপড়ার একটা ব্যাপক আগ্রহ ছিল যেটা তাকে অনার্স 3rd ইয়ারে পর্যন্ত নিয়ে আসতে পেরেছে। আমি আশা করব ইব্রাহিম কোনো এক কাজের ফাঁকে অনার্সটা শেষ করে ফেলবে, কারণ প্রাইভেটে এখন দেয়া যায়। সো এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এবং অনেক সীমাবদ্ধতা মানুষের থাকে, যে শুনলেন একমাত্র সম্বল ভ্যান চুরি হয়ে গেছে, তখন মনে হয় আমার বোধহয় সব শেষ। কিন্তু একটা মানুষ চাইলেই যে আবার শুরু করতে পারে, তার প্রমাণ কিন্তু আপনারা পেলেন তার গল্পের মাঝে। সো আসলে আমি যেটা সবসময় বলি যে আপনি যখন দৌড়াতে থাকবেন, আপনি যখন চলতে থাকবেন, হাঁটতে থাকবেন, এগোতে থাকবেন, আপনি হোঁচট খাবেন, পড়বেন, কিন্তু পরে আবার উঠে দাঁড়াইতে হবে। আপনি যদি আবার উঠে না দাঁড়ান, আপনি কখনো পরবর্তী দৌড়ের জন্য প্রস্তুতি নিতে পারবেন না। আপনি যদি পড়েই থাকেন যে আমাকে দিয়ে আর হবে না, উঠে না দাঁড়ান, তাহলে আপনি কোনোদিন সফল হবেন না। সো এই গল্পগুলো আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনাদের মনে প্রশ্ন তৈরি করবে, ভাবনা তৈরি করবে, সাহস তৈরি করবে, এবং আপনারাও নিজেকে প্রশ্ন করতে পারবেন, তারা পারলে আপনি কেন পারবেন না।